3-4টা প্রশ্ন একটু বিদঘুটে বিশ্রী রকমেরই ছিল, এটা অস্বীকার করার কিছু নাই। এ ধরনের প্রশ্ন না করলেও হয়তো হতো, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা যেহেতু, এখানে আসলে প্রশ্ন যেহেতু সবার জন্য একই রকম, সেজন্য কঠিন হোক, বিদঘুটে হোক, খারাপ হোক, সবার যেতে একই মানে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, একই রকম ডিফিকাল্টিস ফেস করে, সেক্ষেত্রে আসলে আমাদের খুব কিছু বলার নাই। তারপরেও আমি কিছুটা সমালোচনাই করছি যে প্রশ্ন কঠিন করার পক্ষে আমিও, বিসিএস এর প্রশ্ন কঠিন হোক এটা আমরা চাই, কিন্তু কিছু বিদঘুটে কোশ্চেন না হলেও হতো আর কি, ভালো হতো, মানটা আরো মানসম্মত। কঠিন হোক, কিন্তু সেটি কঠিনটাও যেন কি মানসম্মত হয় সেটি আমরা চাই। কিন্তু কঠিন করতে গিয়ে যদি সেটি আসলে অন্যদিকে চলে যায়, সেটি আসলে আমাদের কাছে শোভন নয়। তোমরা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছো। আমি শাহজাহান ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাজন, আমি ভালো আছি, নিশ্চয়ই তুমি ভালো আছো। বিশ্রী করে তো পড়াবো, সেটা তো ঠিক আছে, কিন্তু বলো ওই অত গভীরে গেলে তো এই শুধু সাহিত্য কোর্স পড়াইতে হবে 5 বছর ধরে। পড়ানো তো যাই, কিন্তু সময়, এত সময় বুঝো নাই, প্রতিটা সাহিত্য ধরে ধরে ধরে। হ্যাঁ, ইয়াসির আরাফাত স্যার কেমন আছেন? ভালো আছি ইয়াসির আরাফাত, ভালো আছি বাবু, নিশ্চয়ই তুমি ভালো আছো। আমি না, ধন্যবাদ সুন্দর কমেন্টসের জন্য। মেহেদি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজার মেহেদি, ভালোবাসা নিলাম, শুভকামনা রইল। তরিকুল ইসলাম ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফিরোজ হোসেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছি। ফিরোজ। আরিফ আফরিন, কেমন আছেন স্যার? ভালো আছি প্রিয় ভাজন। ইলিয়াস হোসেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারিয়াম রওশনারা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তন্নিয়া জাহান্নিপা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রুহুল আমিন সবুজ, ওয়ালাইকুম আসসালাম বাবা, নিশ্চয়ই ভালো আছো। নয়নের সন্দীপ সেদ, এইরকম হচ্ছে কি জন্য? দ্যাট ইজ খুশখুশ ব্যাকরণের। ফোনটা নিয়ে যাও। আচ্ছা, রুহুল আমিন, হ্যাঁ ভালো আছি। সবুজ, ভালো আছো বাবা? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, সিয়াম সরকার বলছে স্যার এখনকার যেসব নতুন নতুন ভাইয়া আসতেছে, তো এই ভাইয়া গুলো নতুন নতুন ভাবে বাংলাকে তুলে ধরছে, সামনে দিনে সমস্যা বয়ে আনবে। সমস্যা তো ভাইয়াদের না, সমস্যা তো ছাত্রদের। ছাত্ররা কি পড়তে হবে, কার কাছ থেকে পড়তে হবে সেটা তো বোঝে না, তাহলে আর ভাইয়াদের সমস্যা কি? খাজা বাবা তো তাবিজ কবজ বেচবেই, তুমি যদি নেও সে দোষ কি খাজা বাবার না তোমার? রাশেদ, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ রাশেদ, ভালো থেকো। শুভেচ্ছা পারভিন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুভেচ্ছা, আমি ভালো আছি, নিশ্চয়ই তুমি ভালো আছো, তোমার জন্য অনেক শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো। ফিরোজ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, ধন্যবাদ। সোহা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামুন ইসলাম তানিয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তানিয়া, আমি ভালো আছি, নিশ্চয়ই তুমি ভালো আছো। মুনমুন ইসলাম, দুঃখিত, মামুন ইসলাম নয়, মুনমুন ইসলাম তানিয়া। দৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছি, ধন্যবাদ দৃষ্টি। জুবাইর আলী স্যার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাসগুলো খুব মিস করি, 2022 বিসিএস অফলাইনে পড়েছে আপনার কাছে। থ্যাংক ইউ জুবাইর। হ্যাঁ, মনে আছে, তোমাকে একটু বকাঝকাও দিতাম, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে একটু বকাঝকা দিতাম না তোমাকে? হ্যাঁ, মনে আছে আমার এখনো। সৈকত সর্দার শিমুল, স্যার পাঞ্জাবিতে দারুণ মানিয়েছে আপনাকে, ধন্যবাদ প্রিয় ভাজন শিমুল। ভালোবাসা রইল, স্নেহাশিস রইল তোমার জন্য। আব্দুল সালাম, কি অবস্থা সালাম, ভালো আছো? অন্তর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালোবাসা নিলাম প্রিয় ভাজন, আমার দোয়া তোমার জন্য থাকলো। আক্কাস আলী, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আক্কাস, তোমার লাল ভালোবাসা গ্রহণ করলাম বাবা, আমার সবুজ ভালোবাসা তোমার জন্য বিনিময়ে দিলাম। গুলজার, ওয়ালাইকুম আসসালাম গুলজার।
নিশ্চয় ভালো আছো। হ্যাঁ স্যার, এআই 47 এর জন্য এতদিন রেগুলার স্পেশাল ক্লাস করিনি। আজ এত কষ্ট লাগতেছে যে প্রশ্নর আগ্রহে ও হারায়ে ফেললাম স্যার। আচ্ছা, পড়াশোনার আগ্রহ আচ্ছা হারানো যাবে না, কেন যাবে না আমি বলছি একটু পরে। পল্লব, সত্যি নিজেকে অদমগা ছাত্র মনে হচ্ছে। পল্লব বলছে স্যার পরীক্ষা দেওয়ার পর নিজেকে অগামগা ছাত্র মনে হচ্ছে। আচ্ছা, তামান্না জিম, পৌশি, ওয়ালাইকুম সালাম পৌশি, নিশ্চয়ই তুমি ভালো আছো, ভালো থেকো। ফুল ফুল প্যাক বিসিএস। আচ্ছা, হ্যাঁ একদম প্রায় ফুল প্যাক বিসিএস আর কি, মানে হ্যাঁ। তন্ময় হর্ষব শর্মা, ভালো আছি। তন্ময়, নিশ্চয়ই তুমি ভালো আছো। খায়রুজ্জামান শুভ, স্যার কেমন আছেন? ভালো আছি। প্রিয় ভজন মাহবুব, ভালোবাসা রইলো বাবা, তোমার ভালোবাসা নিলাম, সবুজ ভালোবাসা। আহসান হাবিব, আচ্ছা ঠিক আছে, আমার পেজে নক করো। আচ্ছা, আমরা এবার একটু প্রশ্ন উত্তরে যাব প্রিয় ভজনরা। অনেক সালাম নিলাম। সাবরিনা সুলতানা, ঋতু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জামাল উদ্দিন, পিএসসি এই ধরনের প্রশ্ন করে কি প্রমাণ করতে চায়? খুব ভালো কোশ্চেন। আমি প্রথমে একটু সমালোচনা করি, তারপর উত্তর দিব। যদিও পিএসসির সমালোচনা আমরা করতে চাই না শিক্ষক হিসাবে, কিন্তু একটু না করলেই না। না করলেন এই জন্য যে আমি জামাল উদ্দিনের প্রশ্নের উত্তর ধরে বলছি, পিএসসি এই ধরনের প্রশ্ন করে কি প্রমাণ করতে চাই, এটা আসলে আমার এবারের মানে এবার বাংলা প্রশ্ন দেখে সেটা মনে হয়েছে। তোমাদের একটা প্রশ্নের কথা যদি বলি, দেখো, মানুয়েল দা আসুমসাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? দেখেন প্রশ্ন, দেখেন, মানুয়েল দা আসুমসাও এই অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? এই প্রশ্ন করা একদম বেয়াদবি হয়েছে, অনুচিত না, একদম বেয়াদবি। মানে ছাত্রদের মানে কাছে এই ধরনের প্রশ্ন করা, এইটা তো গবেষকদের জন্য প্রশ্ন, এটা ছাত্রদের শিক্ষার্থীদের জন্য প্রশ্ন না। এই প্রশ্নটা মূলত আপনারা এটা লাইভ করে দিবেন, এটা শেয়ার করে দিবেন, এটা ছড়িয়ে যাক, এটা পিএসসির কান পর্যন্ত যাক, এটা শিক্ষা উপদেষ্টার কান পর্যন্ত যাক। আমি চাই আমার জেল ফাঁসি হয় হোক। এই প্রশ্নটি একজন মানে পরীক্ষার্থীর জন্য করা উচিত না, একদম অনুচিত, একদম এটা অনৈতিক। এই প্রশ্ন করা উচিত একজন গবেষককে, একজন পিএইচডি গবেষকের এই প্রশ্নটি, যে এই মানুয়েল দা আসুমসাও তার অভিধান সংগ্রহ করার আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেছেন। এই প্রশ্ন কোনোভাবেই শিক্ষার্থীর জন্য করা উচিত না। প্রশ্ন কঠিন করার পক্ষে আমি চাই বিসিএস এর কোশ্চেন কঠিন হোক, কিন্তু কঠিনের মানে এই না যে আপনি আগামীবার প্রশ্ন করবেন যে মানুয়েল দা আসুমসাও এর মায়ের নাম কি, প্রেমিকার নাম কি। আমি চ্যালেঞ্জ করছি, যে শিক্ষক প্রশ্ন করেছে আমার কাছে নিয়ে আসবেন, আমি 5টা প্রশ্ন করবো, একদম লাইভ ওপেন 5টা প্রশ্ন করব, একটাও যদি উত্তর দিতে পারে আপনারা যা শাস্তি দিবেন আমি মেনে নেব। মাথায় প্রশ্ন চাইলে তো সবাইকে আটকানো যায় রে ভাই। আমি আবার চ্যালেঞ্জ ছুড়ে বলছি যে আমি যিনি প্রশ্ন করেছেন, যে অধ্যাপক, প্রথিতযশা অধ্যাপককে নিশ্চয় করেছেন আর কি, পাণ্ডিত্য প্রকাশের জন্য। পাণ্ডিত্য, ছাত্র সুলভ প্রশ্ন কঠিন করতে হবে, কিন্তু কঠিনের একটা মান থাকবে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যে অধ্যাপক প্রশ্ন করেছে আমার বোর্ডে নিয়ে আসবেন, আমার সামনে নিয়ে আসবেন, ওপেন লাইভে আমি উনাকে 5টা প্রশ্ন করব। একটাও যদি উত্তর দিতে পারে, একটা, 5টার মধ্যে 4টা না 3টা, একটা উত্তর যদি দিতে পারে, আমাকে পাবলিক সরকার যা শাস্তি দেয় মাথায় নেব। মানুয়েল দা আসুমসাও কত বছর ব্যাপী অভিযানে ধর্মীয়, কি প্রশ্ন এগুলা? কত সালে এটা প্রণয়ন করেন, কত সালে প্রকাশ করেন, এটি প্রশ্ন হতে পারে। এটা কোথা থেকে প্রকাশিত, এটার নাম কি, কিন্তু কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন, কেমন প্রশ্ন? এ ধরনের প্রশ্ন একটা বানোয়াট প্রশ্ন, এটি করা উচিত না, এটি করা অনুচিত হয়েছে। হ্যাঁ, আবার বলছি প্রশ্ন কঠিন হোক, হ্যাঁ, তবে আবার এরকম আরো 2-1টি প্রশ্ন আছে যেটি আসলে, কারণ এইখানে তো শুধু বাংলার ছাত্ররা পরীক্ষা দেয় না,
এটা মাথায় রাখতে হবে পিএসসি কে। এই পরীক্ষা তো শুধু বাংলার শিক্ষকের না, বাংলার অধ্যাপকের না, বাংলার গবেষকের না। এই প্রশ্নটা ফিজিক্স পড়ার ছাত্র, কেমিস্ট্রি পড়ার ছাত্র, বায়োলজি পড়ার ছাত্র, দর্শন পড়ার ছাত্র, ইতিহাস পড়ার ছাত্র, ভূগোল পড়ার ছাত্র, তার জন্য একটা, এটা স্পেশাল বিশেষ যদি হয় শুধু বাংলা ছাত্রদের জন্য, সেখানেও কিছুটা হতেও পারে, মানে মেনেও নেওয়া যায়, কিন্তু এটা ওভারঅল সবার জন্য এই প্রশ্নটি করা। আমি আবার বলছি, আমি এটি মানে আমি এটি ভালো, আমার ভালো না লাগায় যায় আসে না কারো কিছু, তবে আমি একজন শিক্ষক হিসাবে, ছাত্রদের শুভাকাঙ্ক্ষী হিসাবে এটি মনে করি যে এই ধরনের প্রশ্ন করা অনুচিত হয়েছে, উচিত হয়নি। পিএসসির প্রশ্ন কঠিন হবে, কঠিন হওয়ার মানে এই নয় যে কত বছর ধরে তিনি এটা সংগ্রহ করেছেন শব্দগুলো, এটা কোনো প্রশ্ন নয় আর কি। তো যাই হোক, আমরা সলভে আসবো। তবে সহজও প্রশ্ন ছিল, কিছু প্রশ্ন সহজ ছিল, 2-3টা প্রশ্ন আসলে মানে হয়েছে যেটা বললাম যে আসলে কঠিন না, অনুচিত প্রশ্ন, অনুচিত প্রশ্ন আর কি। তো আমি প্রশ্ন উত্তরে যাচ্ছি। আর তোমাদের একটু যারা বিশেষ করে যারা হয়েছে, মানে একেবারে বেশি হতাশ হয়েছে, এই ধরনের প্রশ্ন হতাশ করে ছাত্রদেরকে। কেন হতাশ করে জানেন? যে যারা মানে পড়েনি, এমনই প্রশ্ন দিয়েছেন। এই মানল দাস কত বছর ধরে শব্দ সংগ্রহ করেছেন, এই প্রশ্ন যদি কেউ 55 বছর পর্যন্ত পড়ে বা 60 বছর পর্যন্ত বাংলা পড়ে, তারপরেও তো আসলে খুঁজে পাবে না। যিনি প্রশ্ন করেছেন তিনি কোথা থেকে খুঁজে পেয়েছেন উনি জানেন আর কি, কিন্তু এই প্রশ্ন এতে আত্মবিশ্বাস কমে যায়। যারা পড়ুয়া ছাত্র আর যারা অপড়ুয়া তারা খুশি হয়, হাতে তালি দেয় যে যা শালা তুই পড়ে পাসনি, আমি না পড়ে পাইনি, আমি ভালো। প্রবলেমটা কোথায়? যে জিন্দেগিতেও পড়েনি, সে ভাবছে আমিও পারছি না, আর ওই বেটা সারা জীবন কোচিং করেছে, পড়েছে, টেবিল ছেড়ে ওঠেনি, ওও পারেনি, তা আমি তো ভালো, আমি মৌজ মাস্তি করেছি, প্রেম করেছি, ঘুরে বেড়াইছি, আড্ডাবাজি করেছি, দিয়ে পরীক্ষার লেগে প্রশ্নের উত্তর পারেনি। আর এই মগা সারাদিন পড়ে 23 ঘন্টা পড়ে 22 ঘন্টা পড়ে খেটে তাও প্রশ্নের কমন পায়নি, ওই তো মগা। এবং যারা পড়ছে তাদের কি হচ্ছে, মানসিক ভাবে। শাখাওয়াত, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আজকে লাইভে আসিনি শাখাওয়াত, আজকে 47 বিসিএস প্রশ্ন সলভ করার জন্য এসেছি। বুঝতে পারছেন? এতে ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়, ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়, ছাত্রদের আত্মবিশ্বাসে কমে যায়। যারা পড়ুয়া ছাত্র তাদের আত্মবিশ্বাস কমে যায়, যে আমি এত পড়ছি কিন্তু কেন পারছি না, আসলে সে পারবে কেমনে। মনোরদা আসম সাউ কত বছর ধরে অভিধানের শব্দ সংগ্রহ করেছেন, এই প্রশ্ন তো শিক্ষকই পারে না, ছাত্র কেমনে পারবে? বাংলা টিচার অনেক টিচার পারে না, কেমনে পারবে? ছাত্র কেমনে পারবে? আমি আবার বলছি, কঠিন করতে গিয়ে এমন করবেন না যে মনোরদ আসম স্যার মায়ের নাম কি, এই প্রশ্ন দয়া করে করবেন না। মায়ের নাম জিজ্ঞেস করতে স্যার কাজী নজরুলের মায়ের নাম জিজ্ঞেস করেন, রবীন্দ্রনাথের মায়ের নাম জিজ্ঞেস করেন, ঠিক আছে? তো এটি। আর তোমাদের তারপরে বলছি যে আসলে যেহেতু এই যে প্রতিযোগিতা, যেহেতু এটা পিএসসির যুক্তি, কিংবা এটা আমার ধারণা, মানে এইসব প্রতিষ্ঠানের যুক্তি, যেহেতু প্রশ্নটা কঠিন হচ্ছে তাহলে এটা সবার জন্য হয়তো হচ্ছে, তো আপনারা কঠিন হলে সবার জন্য যেহেতু কঠিন হয়, এই যুক্তিতে পিএসসি এটাকে মিনিমাইজ করে। যে ধরেন একটা দৌড় প্রতিযোগিতা বা একটা উচ্চ লম্বের প্রতিযোগিতা, তো যার জন্য আসে মানে 20 ফিট যদি উঁচু হয় সেই ইয়েটা, তাহলে সবার জন্য 20 ফিট, না পারলে কেউই পারবে না, এটা আর কি, যে উনি পারে আপনি কেন পারবেন না, ব্যাপারটা অনেকটা এইরকম। আর সেটাই বলে যে ঠিক আছে আপনি 200-র মধ্যে 200 না পান, 100 পান, মানে যেটা পজিটিভ জায়গা। মানে আমি তোমাদের হতাশ হওয়ার জন্য এই জন্য বলছি না, হতাশ হতে বলছি না এই জন্য যে ধরে নাও যে এখানে বাংলায় 35টার মধ্যে 10টা প্রশ্ন কঠিন হয়েছে, তুমি পারো না 20টা পেরেছো, তাহলে গড়ে কত? গড়ে 55-60%, তো তুমি 60%, তোমার 200-র মধ্যে পেতে হবে 100, এমনকি 80 পেলেও তুমি যদি টিকো, যদি সবাই কম পায়, সবাই কম পায়, তাহলে 110-20 স্কোর হবে, স্কোর হবে 80, 82, 83, ঠিক? বা ওই প্রশ্ন আমার ওই মনোল দাসের প্রশ্ন আমার পারার দরকার নাই, এরকম আরো 5টা প্রশ্ন। মানে আমি যদি সহজ হয় তাহলে স্কোর মানে কাট মার্ক তখন হবে 130, 40, 35, 20, 25। প্রশ্ন অনেক কঠিন হয়েছে, 200-র মধ্যে কাট মার্কস হবে 70, 77, 72, 75, 80, সমস্যা নেই, এই অর্থে সমস্যা নেই।
তবে ওই যে বললাম যে পড়ুয়া ছাত্রদের আত্মবিশ্বাস কমে যায়, তারা মনে করে যে এত পড়ার পরেও কেন কি পারছি না, এটা ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়, পড়ুয়াদের একটা মনোবলটা দুর্বল হয় যে আমরা এত পড়লাম, এত কিছু করলাম, এত বইপত্র কিন্তু কেন আমরা পারছি না। তো প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ আসলে এমন একটা জায়গা, এখানে অধৈর্য হওয়ার সুযোগ নাই, ধৈর্যহীন হওয়ারও সুযোগ নাই, এবং এইখানে কি এইখানে মানে খুব বেশি হতাশ হওয়ার সুযোগ নেই। ওই যে বললাম যে আপনি বা সবাই যদি খারাপ করে সবাই, তাহলে আপনি 70 পেয়ে 270 পেয়েও প্রিলিমিনারি টিকতে পারেন, 72 পেয়েও টিকতে পারেন। তো যদি টিকেন, আবার খুব সহজ প্রশ্ন হতো, খুব খুশিতে বাকবকম করছেন, তখন আপনাকে 140 পেয়ে টিকতে হতো। তো ব্যাপারটা ওই অর্থে একই রকম, ঠিক আছে। কিন্তু তারপরে আমি আমার পক্ষ থেকে বলবো যে আসলে এই ধরনের মানে প্রশ্ন একেবারে যেগুলো মানে কি বলবো জ্ঞান, আমি কোন জ্ঞান ছাত্রদের জানা দরকার, কোনটা জানা দরকার না, এমন প্রশ্ন করব না যেটা আসলে একেবারে অপ্রাসঙ্গিক, অযৌক্তিক। এ ধরনের প্রশ্ন না করলে আর কি আমার মনে হয় প্রশ্নের মানটা সার্বজনীন থাকে। তো আমরা, হ্যাঁ আমি আবার বলছি, লাইভটা শেয়ার করে দিতে পারেন এই জন্য যে আমার মনে হয় যে কথাগুলি শোনা উচিত, সরকারের শোনা উচিত, উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার মহোদয়ের শোনা উচিত, এবং অন্যান্য যারা আছে তাদেরও শোনা উচিত, শিক্ষা সংশ্লিষ্ট। যে মনোজ আসুম সাহ কত বছর আগে শব্দ সংগ্রহ করেন, এই প্রশ্ন এই ধরনের অতি মানে গবেষকদের প্রশ্ন, এটা গবেষক যারা গবেষণা করবে। আচ্ছা আমরা আসছি, কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদামঙ্গল। উত্তর নিয়ে নেন, কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদামঙ্গল। ঐতিহাসিক চরিত্র মানে কি? ইতিহাসের কি চরিত্র আছে মনে আছে? সম্রাট জাহাঙ্গীর অন্নদামঙ্গলের পূজা প্রচার করার জন্য যখন কি ভবানন্দ মজুমদার দিল্লির দরবারে গেল, সম্রাট জাহাঙ্গীর তাকে তার সাথে তর্ক বিতর্ক করলেন যে সম্রাট জাহাঙ্গীর একটা ঐতিহাসিক চরিত্র, এবং আর কি চরিত্র আছে? মানসিংহ। এবং অন্নদামঙ্গল কাব্যের একটা উপাখ্যানের নাম মানসিংহ ভবানন্দ উপাখ্যান। এই দিল্লির বাদশাহ জাহাঙ্গীরের সেনাপতি মানসিংহ, যশোরের রাজা প্রতাপাদিত্য, ভবানন্দ, এই যে এই ব্যাপারগুলো ঐতিহাসিক চরিত্র। তাহলে কোথায় আছে ঐতিহাসিক চরিত্র? কোথায় আছে কোন মঙ্গল কাব্যে? অন্নদামঙ্গল কাব্যে ঐতিহাসিক দিল্লির সম্রাট জাহাঙ্গীরের প্রসঙ্গ আছে, দিল্লির সেনাপতি মানসিংহের ঐতিহাসিক চরিত্রগুলির প্রসঙ্গ আছে। আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখছেন পদ্মাবতী কাব্যে। পদ্মাবতী কাব্যের মধ্যে আলাওল তার ব্যক্তিগত জীবনের গ্রন্থোৎপত্তির কারণ, লেখকরা, মধ্যযুগের লেখকরা কোন গ্রন্থ কেন লিখছেন সেটি একটা গ্রন্থোৎপত্তির কারণ একটা লেখেন, সেখানে এই জায়গাটাতে তিনি তার যে ছোটবেলার যে কিছু কথা, তার ব্যক্তিগত জীবনের কিছু কথাবার্তা তুলে ধরেছেন পদ্মাবতী কাব্যে, ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন। আচ্ছা, থ্যাংক ইউ প্রিয় ভাজন শিক্ষার্থীরা। তুরস্ক ভ্রমণ ইসমাইল হোসেন সিরাজি। এবং দেখো তোমাদের আরেকটা কথা বলি, তোমরা আমার কয়েকদিন আগে একটা আমি সাজেশনের ক্লাসে ঢুকেছিলাম, তোমাদের মনে আছে? হ্যাঁ না বলো যদি করে থাকো। আমি এই 3-4 দিন আগে একটা 47 BCS এর একটা সাজেশন নিয়েছিলাম। দেখো তো, বলেছিলাম ইসমাইল হোসেন সিরাজি, বলেছিলাম আল মাহমুদ, বলেছিলাম ফারুক আহমেদ। হ্যাঁ বা না বলো যদি বলে থাকি, মানে যদি শুনে থাকো কেউ, বলেছিলাম। এবং দেখো তো আল মাহমুদ থেকে প্রশ্ন হয়েছে কিনা, ফারুক আহমদ থেকে প্রশ্ন হয়েছে কিনা। বলেছিলাম যে ইসলামী জাতীয়তাবাদী লেখক যারা, বিশেষ করে আমাদের জুলাই বিপ্লবের পরে যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, ইসলামী জাতীয়তাবাদী ভাবধারা যারা লেখক, তাদের থেকে প্রশ্ন লিখে দিয়েছিলাম। আমি যে 8-9 জন গুরুত্বপূর্ণ লেখক, বেসিক লেখক, রবীন্দ্র, নজরুল, মাইকেল, এদের লেখার পরেই 5-6টা নাম লিখেছিলাম। দেখো আল মাহমুদ লিখেছিলাম আল মাহমুদের নাম লিখেছিলাম, মুসলিম রেনেসার ফারুক আহমেদের নাম লিখেছিলাম, ইসমাইল হোসেন সিরাজের নাম লিখেছিলাম। দেখো লিখেছিলাম এই তো 2-3 দিন আগে। বলো না আবার যে আবেদ চাচার সাথে মনে হচ্ছে আপনার কানেকশন আছে। আচ্ছা দেখো তো, এই যে ইসমাইল হোসেন সিরাজের তুরস্ক ভ্রমণ, ইসমাইল হোসেন সিরাজের কি তুরস্ক ভ্রমণ। হ্যাঁ এই যে আমি জানি তোমরা যদি দেখে থাকো, আমাকে যদি ফলো করো, আমি কয়েকটা দিন আগে, 3-4 দিন আগেই কিন্তু আমি বলেছিলাম যে এই লেখকগুলিকে গুরুত্ব দিয়ে পড়বেন। আমার কথা কি ফলেছে না ফলেনি?
ফলেছে ইনশাল্লাহ। আমরা তো মানে ভুয়া ওয়াজ দেই না, মনে রাখবেন। আমরা ভাইয়া না, ভাইয়া না, ভাইয়া না, আমরা কি স্যার। ভুয়া ওয়াজ আমরা দেই না, যেটা বলে যে মিলাই নেন। 49 BCS এর আগে সাজেশন দিব, 7-8 দিন আগে মিলাই নিবেন। তোর ইসমাইল হোসেন সিরাজের লেখা তুরস্ক ভ্রমণ, ভ্রমণ কাহিনী। ইসমাইল হোসেন সিরাজের আরো কিছু গ্রন্থ আছে, তার মধ্যে এটা একটি ভ্রমণ কাহিনী। সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা, অস্তিত্ববাদ। এটি মূলত, এটি কি, এটি হ্যাঁ আমি বলেছিলাম জুবাইর, আমি বলেছিলাম। হ্যাঁ এখন বর্তমানে দেখছো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, হ্যাঁ শিবির মানে ইয়ে পাচ্ছে মানুষ আস্তে আস্তে একটু নানান কারণে, এর পিছনে কারণ বলছে না, ইসলামী জাতীয়তাবাদ বা ইসলামিজমের দিকে কিছুটা মানুষের ভাবনাটা চলে যাচ্ছে। এর কারণ কি সেটা আমি যাচ্ছি না। এর ফলে বর্তমান সময়ে ইসলামী ঐতিহ্যবাহী যারা লেখক, ইসলামের ইতিহাস ঐতিহ্য, ইসলামী জাতীয়তাবাদ নিয়ে যারা লেখালেখি করেছেন, তারা একটু সাহিত্যের এই সময় একটু গুরুত্ব পাবে, এটা স্বাভাবিক আপাতত। বুঝতে পারছেন? মাথায় রাখবেন কায়কোবাদ, মাথায় রাখবেন। এই যে পরে আবার পরীক্ষা আসছে, কায়কোবাদ, ইসমাইল হোসেন সিরাজি, গোলাম মোস্তফা, ফরুক আহমেদ, আল মাহমুদ, এগুলো খুব ভালো করে পড়বেন। তো চাঁদের অমাবস্যা, এটা উত্তর হবে অস্তিত্ববাদ। যদি এইটি মূলত চেতনা প্রবাহ রীতি, চাঁদের অমাবস্যা মূলত স্ট্রিম অফ কনসাসনেস, চেতনা প্রবাহ রীতির, চেতনা প্রবাহ রীতির লেখা উপন্যাস, কিন্তু এটার মধ্যে অস্তিত্ববাদ আছে, অস্তিত্ববাদ। ওই যে আরিফ আলী মাস্টার যখন অস্তিত্বের সংকটে পড়ে, সে সত্য প্রকাশ করবে, প্রকাশ করতে চায়, কিন্তু প্রকাশ করলে তার এই যে থাকার যে জায়গা, এখানে থাকে খায়, এই জায়গাটা তো নষ্ট হবে। এটা মানুষের অস্তিত্বের সংকট, অস্তিত্ববাদ। তা না পড়েন যে আমি কি করব, একদিকে সত্য প্রকাশের স্পৃহা, বিবেকের তাড়না, আরেকদিকে তার আশ্রয় হারানোর ভয়। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়া ফুলের বন্যা, আল মাহমুদ, আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। চমৎকার একটি কবিতা আল মাহমুদের, ফেব্রুয়ারির 21 তারিখ। হরফের ছড়া ফারুক আহমেদ, হরফের ছড়া, ছড়ার আসর ফারুক আহমদ, ফারুক আহমদ। বুঝতে পারছেন? এই যে আপনাদেরকে একটু, হ্যাঁ একটু ফারুক আহমেদ দেখায় আপনাদেরকে। এই ফারুক আহমেদ আল মাহমুদ কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি একটু তালিকা আপনাদের দেখাতে চাচ্ছিলাম। এই যে লেখকদের একটা তালিকা আছে এখানে, যাদের কাছে আমার এই বইটা আছে, বাংলা কোষটা যদি থাকে দেখবেন যে 263 পেজ। এই 263 পেজে এই যে আমার বইটা নিশ্চয় অনেকের কাছে আছে, তাই না? এই যে ছবি দেখে নিয়ে নেবার, নকল আছে বাংলা কোষ। দামি জিনিস দেখলে সবাই একটু পাইরেটেড কপি করতেছে আর কি। বাংলা কোষ, আমার একটু ছবি দেখবেন। এখানে 263 পেজে দেখেন লেখকদের তালিকার একটা জায়গায় ফারুক আহমেদ, আমি দেখাচ্ছি এই লেখকগুলা, একটু পড়বেন। ফারুক আহমদ, সৈয়দ শামসুল হক, এটা এই যে ফারুক, সরি সামনে আছেন পিছনে করছে, 362 পেজ। দেখেন এই যে
362 পেজ। অল্প একটু তথ্য কিন্তু দেওয়া আছে ফারুক আহমেদের, অল্প একটু তথ্য। ফারুক আহমেদের জাস্ট এই যে অল্প একটু তথ্য তাকান, খুব বেশি না, এটা মাত্র 362 পেজ। একটু দেখেন, একটুখানি তথ্য দেওয়া আছে ফারুক আহমেদের। এই যে দেখেন এখানে, এই যে পাখির বাসা, প্রথমে দেখেন হরফের ছড়া, এই যে পাখির বাসা, শিশুতোষ, পাখির বাসা দেখতে পাচ্ছেন, এই যে হরফের ছড়া, এই যে ছড়ার আসর, ফারুক আহমেদ, এবং কি জাতীয় রচনা, শিশুতোষ, দেখা যাচ্ছে না? এই যে ফারুক আহমেদের এই যে পাখির বাসা, হরফের ছড়া, ছড়ার আসর। আর ফারুক আহমেদের বিখ্যাত গ্রন্থের মধ্যে সাত সাগরের মাঝি, সিরাজুম মনিরা, নৌফের হাতেম, এটা তো আছেই। তো এই ফারুক আহমেদ অল্প একটু, খুব বেশি কিন্তু না। ফারুক আহমেদের অনেক কিন্তু না, হাজার হাজার লেখা না, অল্প কিছু লেখা ফারুক আহমেদের, আল মাহমুদের অল্প কিছু লেখা, এগুলো একটু পড়বেন। তো হরফের ছড়া, ফারুক আহমেদ। রক্তকরবীর পুঁজিবাদের নীতি, পুঁজিবাদ, ধনতন্ত্র, এই রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বলেছিলাম যে বেসিক যে লেখক 7-8 জন, মনে হচ্ছে রবীন্দ্রনাথ, ইসলামী জাগরণ হোক আর ইসলামী জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটুক আর ইসলামী শাসন, খেলাফত মজলিস দেশের শাসক হোক, রবীন্দ্রনাথ, মাইকেল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদেরকে বাদ দিয়ে প্রশ্ন করা যাবে না। আমরা ফান্ডামেন্টাল রাইটার বলি বাংলা সাহিত্যের। যে সরকার আসুক, আফগানিস্তানের শাসকরা যদি এদের শাসন করতে আসে, বাংলা সাহিত্যের প্রশ্ন করতে হলে রবীন্দ্রনাথ বাদ দিয়ে, মাইকেল বাদ দিয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ দিয়ে, বুঝেন নাই, প্রশ্ন করা মুশকিল, টাফ আর কি। আপনি মাইকেল বাদ দিলে বাংলা সাহিত্যের অর্ধেকই তো চলে যাবে, রবীন্দ্রনাথ বাদ দিলে, বিদ্যাসাগর বাদ দেন যদি দেন। তো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটার, যাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই তাদেরকে পড়তে হবে। ঠিক আছে, রক্তকরবীর পুঁজিবাদের নেতিবাচক প্রভাব, পুঁজিবাদ, এই ধনতন্ত্রের কি নেতিবাচক প্রভাব, সেটি এই রক্তকরবীর নাটকের মধ্যে আছে। মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? যথার্থ নয় আমরা জানবো না, তোমাদের মনে হচ্ছে বলেছি যে কোনটি যথার্থ নয়, এটা না, কোনটি যথার্থ এটা জানবো, নয় বের হবে। একটা কথা পড়েছিলাম, তোমরা যারা আমার কোর্স করেছো, যারা ক্লাস করেছো, সাহিত্যে খেয়াল করো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড 9 কোনটি, এর আগে বলেছিলাম। কোনটি খণ্ড, এই প্রশ্নটা হুবহু ক্লাসে বলেছে, একদম হুবহু। বুকে হাত দিয়ে যদি ক্লাস করে থাকে একটু দেখো তো, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কোনটি, তাও আসতে পারে কোনটি নয়। তো কোনটি নয় তুমি কি পড়বা, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড এটি নয়, এটি নয়, এটি নয়, এটি নয়, নয় না আমরা পড়বো এটি, এটি, এটি হয়। 13টি খণ্ড আমার জানা থাকবে, তাহলে ওই 13টির বাইরে যেটা থাকবে, তাহলে ওই যে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালী দমন খণ্ড, যমুনা খণ্ড, তাই না, হারখণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ, 13টা জানা থাকলে ওইটা অ্যানালাইসিস করলে বের হবে যে এটা নয়। তো এখানে বলছে কোনটি প্রযোজ্য নয় মীর মোশাররফ সম্পর্কে। মীর মোশাররফ বিষাদ সিন্ধু রচনা করেন 3 খণ্ডে, এটি প্রযোজ্য। বিষাদ সিন্ধু 3 খণ্ড, একটা কি মহরম খণ্ড, একটা কি মহরম খণ্ড। 3 খণ্ডের নাম কি? বিষাদ সিন্ধু 3টি খণ্ড। মহরম খণ্ড তো না পর্ব বলা আছে, মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বদ পর্ব, তাহলে এটা সঠিক। তারপরে আর কি, নিজের জীবনী রচনা করেন অবশ্যই মীর মোশাররফের আমার জীবনী, মীর মোশাররফের আত্মজীবনী নিজে রচনা করেছেন, আমার জীবনী। আর জমিদারি দেখাশোনার কাজ করেছেন, জমিদারির দায়িত্বে ছিলেন, কুষ্টিয়ার ওই এলাকার কি জমিদারির সেরেস্তাদার বা জমিদারির তদারক করতেন, জমিদারের কাজ চাকরি করতেন, জমিদারি দেখাশোনা। নিজে জমিদার ছিলেন না, রবীন্দ্রনাথ নিজে জমিদার ছিলেন, আর মীর মোশাররফ কি ওই কুষ্টিয়ার কুমারখালীর যে জমিদারি, সেই জমিদারির দেখাশোনার দায়িত্বে ছিলেন। অন্য একজন জমিদার, তার জমিদারি তিনি তদারক করতেন। বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, আর এটা জানলে তোমার বাকিগুলো জানা লাগবে না। এখন 2টা স্ত্রী বলেছিলাম, মনে আছে? মীর মোশাররফ যিনি 2 উইকেট ফেলেছেন, বড় বড় লেখকরা 2 উইকেট করে ফেলেছেন, মনে আছে? তাহলে প্রথম স্ত্রীর নাম কি? আজিজুন নেহার। ওই যে পত্রিকা আজিজুন নেহার, মীর মোশাররফ হোসেনের কি প্রথম স্ত্রীর নামে তিনি লিখলেন, প্রকাশ করলেন পত্রিকা আজিজুন নেহার। আর দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুম, তার নামে তিনি সাহিত্য লিখেছেন বিবি কুলসুম বা আমার জীবনের জীবনী। তাহলে বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, এটা ভুল তথ্য, মিথ্যা। তাহলে কোনটি যথার্থ নয়? এটা বিবি কুলসুম প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীকে আজিজুন নেহার। জীবন দাসের মৃত্যুর পর রূপসী বাংলা, মৃত্যুর পর প্রকাশিত হয়েছে রূপসী বাংলা।
যদিও তিনি কবিতাগুলো আগে লিখেছেন, অনেক আগেই, কিন্তু এগুলা জীবন দাস মনে করেননি যেগুলো প্রকাশযোগ্য কবিতা, মনে করেননি। জীবন দাস ভেবেছিলেন যে কবিতাগুলি তেমন একটা ভালো কবিতা হয়নি, কচি হাতের লেখা কবিতা হয়েছে, পরে তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি। পরে তার মৃত্যুর পরে, বুঝতে পারলেন, 1957 সালে, 1954 সালে মারা যান ট্রাম দুর্ঘটনায়। 1954 সালে ট্রাম দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর পর 1957 সালে রূপসী বাংলা কাব্য প্রকাশিত হয়। তুমি অধম তাই বলে উত্তম হইব না কেন, বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা, একটু কমন প্রশ্ন। বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলাতে তুমি অধম তাই বলে, আমি 2-3টা যদি লাইন পড়েন কপাল কুণ্ডলার, এবং বারবার করে কপাল কুণ্ডলা পড়তে বলেছি কিনা, কপাল কুণ্ডলা পড়তে বলেছি। বঙ্কিমের 3টি উপন্যাস, কপাল কুণ্ডলা, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। রবীন্দ্রনাথের 2টি উপন্যাস, চোখের বালি, শেষের কবিতা। এই অল্প কিছু খুব বিখ্যাত, তুমি অধম তাই বলে উত্তম হবে না কেন, পথিক তুমি পথ হারায় আছে, 2-3টা বিখ্যাত লাইন কপাল কুণ্ডল থেকে পড়তে হবে, আসবে, ঠিক আছে। কপাল কুণ্ডল, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, বঙ্কিমচন্দ্রের। লুই ভনাই গুরু পুছিয়া যান, লুই ভনাই, ভনাই মানে বলে, লুই বলছে, লুই ভনাই। সহজার 1 নম্বর, চর্যাপদের লাইন বাই লাইন পড়তে বলেছি, বিখ্যাত লাইন গুলা বাংলা করে করে, মনে আছে? বলেছি যে ওই শুধু ওই গদ বাঁধা বই, বারবার বলছি পিএসসি আপনাদের জন্য তার এই কাজগুলি করছে, কঠিন প্রশ্ন করছে আপনাদেরকে একটু ট্র্যাকে নিয়ে আসার জন্য। পিএসসির এটা একটা উদ্দেশ্য যে আপনারা যে একেবারে শুধু গাইড বই পড়ে আর ওই মানে শুধু প্রশ্ন ব্যাংক পড়ে বিশেষ ক্যাডার হবে, এটা পিএসসি চায় না, এই জন্য কঠিন প্রশ্ন করছে। আবার বলছে আমি কঠিন করার পক্ষপাতী, কিন্তু বেহুদা প্রশ্ন, একেবারেই 2-3টা প্রশ্ন হচ্ছে একদম কি মানে কি বলবো, অযৌক্তিক। এই প্রশ্ন করার পক্ষপাতী, কঠিন করার পক্ষপাতী। আচ্ছা, বেলা বেলা কালবেলা দুটি হোক, এখানে কেমন বেলা বেলা কালবেলা আছে রে গাধা? হ্যাঁ শফিকুল, দুটোই মৃত্যুর পরে, কিন্তু আমার এখানে ওই প্রসঙ্গটা আনছি না আমি, কারণ এখানে তো আমার অপশনে বেলা বেলা কালবেলা নাই, আছে রূপসী বাংলা, তো সেটা উত্তর দিয়ে দিলে আমার তার কনফ্লিক্টে যাওয়ার দরকার নাই। দুটোই যদি থাকতো তাহলে ঝামেলা হতো। আচ্ছা, লুই ভনায় গুরু, লুই ভনায়, লুই বলছে গুরু পুষিয়া জানো, লুই বলছে কা তোর বড়, একদম 1 নম্বর চর্যার 1 নম্বর চর্যা, কা তোর বড় পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পুইঠা কাল, দৃঢ় করি ও মহাশুভ পরিমাণ, লুই ভনায় গুরু পুষিয়া যান। কা তরু বড় পঞ্চমী ডাল, কা তরুর দেহ তরুর 5টি ডাল, চঞ্চল চিয়ে পুইঠা কাল, চঞ্চল চিত্তে প্রবেশ করেছে কাল। চঞ্চল চিত্ত যদি আসছে, তাহলে চিত্তের মধ্যে কাল প্রবেশ করে, মৃত্যু প্রবেশ করে, খারাপ কিছু প্রবেশ করে। কারণ ভাবলেন দৃঢ় করিও মহাশুভ পরিমাণ, তুমি মনকে দৃঢ় করো, মনকে হালকা হতে দিও না, মনকে নরম হতে দিও না, মন যা চায় তাই যেন করতে যেও না, দৃঢ় করো, শক্ত করো, তাহলে সুখ লাভ করবে, মহাসুখ। আর কিভাবে করবে, আরো যদি বেশি কিছু জানতে চাও তাহলে খাজা বাবার গুরুর দরবারে আসো, তোমার গুরুকে জিজ্ঞেস করে জেনে নাও। লুই ভনয়, লুই বলছে তুমি যদি এর সম্পর্কে আরো বেশি জানতে চাও তাহলে তোমার গুরুকে জিজ্ঞেস করো, পুছে জেনে নাও। কৃষ্ণ অংশ নয় কোনটি, তাহলে নৌকা খণ্ড অংশ, রাধাবীর অংশ, হার খণ্ড অংশ, প্রণয় খণ্ড নামে কোনো খণ্ড নাই। তো কোনটা নাই এটা জানার জন্য কোনটা আছে, তাহলে হার খণ্ড আছে, রাধাবীর আছে, নৌকা খণ্ড আছে, প্রণয় খণ্ড বলে কোনো খণ্ড নাই। বিবৃত স্বরধ্বনি, ঠোঁট খুলে যায়, হ্যাঁ মনে আছে, ঠোঁট খুলে যায়, এ এ যে এ, আর যে বলবে একা এই, এই ভাই, এই ছেলে, এই, আর যেই বলবে একা একা এক, এই যে, বুঝতে পারছেন? যখন ও ও অ আ আ আ, কিন্তু ই এইভাবে না, ই, এই যে ই ই এ, আর যে বলবেন আ আ, খুলে গেলেন নাম বিবৃত। মেনুল আসল বলেছে যে ভাই এটা আমি মানে এটা প্রশ্ন, তারপরে এই যে প্রশ্ন যেটা 9 থেকে 10 বছর ধরে নাকি সংগ্রহ করেছিলেন, 9 থেকে 10 বছর ম্যানুয়াল আসুম সাহ 10 তার অভিধান প্রকাশের আগে
বুঝতে পারছেন? ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ, অভিধানটার নাম কি? ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ ভিভিডিডো ডুয়াস পার্টেজ। অভিধান ম্যানুয়াল দাসন সংগ্রহ করলেন বাংলা ব্যাকরণ ধরায় প্রথম এটিকে ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ ভিভিডিডো ডুয়াস পার্টেজ। এটা তিনি 9-10 বছর ধরে বাংলা শব্দগুলো একটু একটু করে কি সংগ্রহ করেছিলেন। আলালের ঘরে দুলাল প্রথম উপন্যাস বাংলা সাহিত্যের, এটি প্রথম প্রকাশিত হয়েছে মাসিক পত্রিকা। রাধানাথ শিকদার নামক একজন সম্পাদক, রাধানাথ শিকদারের কি এই মাসিক পত্রিকা নামক একটি পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছিল। সকলের তরে সকলে আমরা, খুব পরার্থে, কামিনী রায়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকমে পরের তরে, কামিনী রায়। সহজ কবিতা, পরার্থে, এটা জানা থাকার কথা। কিছু কবিতা আমরা বলি যে কিছু নীতি নৈতিকতামূলক, কিছু কবিতা নীতি নৈতিকতামূলক, বুঝতে পারলেন? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কিংবা ওই যে কবিতাটা, চির সুখী জন ভূমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে কভু আসি বিষে দংশে যারে, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসু গৃহে তার দেখিবেন আর নিশীতে প্রদীপ ভাতি, এই জাতীয় কবিতা। কিংবা যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কিংবা ওই যে বাঁশবাগানের মাথার পর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজ দাদির কই। কিংবা পাখি সব করে রব রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কিংবা সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই জাতীয় কিছু কবিতা, নীতি নৈতিকতা, ইথিক্স মোরালিটি, এই জাতীয় কিছু কবিতা রবীন্দ্র পূর্ব যুগের, একটু পড়া দরকার। এখান থেকে প্রশ্ন হয়, কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল, এটা এরকম প্রশ্ন এরকম মাঝে মাঝে হয়। বাজেয়াপ্ত হয়নি অগ্নিবীণা, অগ্নিবীণা বাজেয়াপ্ত হয়নি, কমন প্রশ্ন। অগ্নিবীণা একটা কবিতা বাজেয়াপ্ত হয়েছিল, রক্তাম্বর ধারণীমা, এই জন্য একটু কনফিউশন আছে। অগ্নিবীণা কাব্য বাজেয়াপ্ত হয়নি, বাজেয়াপ্ত হয়েছে অগ্নিবীণা কাব্যের একটু কবিতা, রক্তাম্বর ধারণীমা, এই কবিতাটি, কাব্যটা না। আর বাজেয়াপ্ত হয়েছে ভাঙার গান, বাজেয়াপ্ত হয়েছে প্রলয় শিখা, তাই না? তারপরে সঙ্গীত গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছে চন্দ্রবিন্দু, যুগবাণী প্রবন্ধ বাজেয়াপ্ত হয়েছে, অগ্নিবীণা বাজেয়াপ্ত হয়নি। কবর কবিতাটি কোন কাব্যে? রাখালি, কমন প্রশ্ন। কবর রাখালি কাব্যের কবর। গৌড়ীয় প্রাকৃত, গৌড় অঞ্চলের মুখের ভাষা, প্রাচীন ভারতের, আজকের ভারত না, কোন ভারত? না, পরার্থে, সুখ না, অনেকে কে বলছে সেটা আমি জানি না। পরার্থে, কামিনী রায়ের কবিতা, পরার্থে। গৌড় অঞ্চলে, যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, এই অঞ্চলটা না ছিল গৌড়। এই গৌড় অঞ্চলে প্রাচীন ভারত, আজকের গৌড় না, প্রাচীন ভারতে যে গৌড় অঞ্চলের মানুষের মুখের ভাষা ছিল গৌড়ী প্রাকৃত। গ্লোসারি, শব্দার্থপঞ্জি, শব্দার্থপঞ্জি, শব্দার্থ সংকলন। একটা পরিভাষা কিন্তু প্রায় আসে অ্যাটাস্টেডের, তাই না? পারিভাষিক শব্দ কি? অ্যাটাস্টেড আসে না? অক্সিজেন, গেট, এরকম শব্দ ইংরেজি থেকে বাংলা। লেক্সিওগ্রাফির বাংলা কি, সিনট্যাক্স এর বাংলা কি, পারিভাষিক শব্দ একটা আসে। তো এটা গ্লোসারির বাংলা হচ্ছে, পরিভাষা হচ্ছে শব্দার্থপঞ্জি। আরেকটা কঠিন প্রশ্ন, ওই ঐক্যমত, আমার একটু ইয়ে আছে, একটু তোমাদের দেখাই, যদিও তোমাদের অনেক সময় নিলাম বোধহয়, এত সময় নিতে চাইনি। আচ্ছা, এটা প্রশ্নটা খেয়াল করো, ঐক্যমত প্রশ্নটা হচ্ছে শব্দটি কোন বিবেচনা অশুদ্ধ নয়, মানে নরমাল বিবেচনা এটা অশুদ্ধ, সাধারণ বিবেচনা এটা অশুদ্ধ, কিন্তু কোন বিবেচনা অশুদ্ধ নয়? প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিবেচনা আগে অশুদ্ধ কেন সেটা জেনে নাও। যে শব্দটা হচ্ছে একমত যোগ জ, এই জ প্রত্যয় দিয়ে একমত, আমি তোমার সাথে একমত, আর একমতের সাথে জ প্রত্যয় যুক্ত করলে এটা জটা এখানে সে জ ফলা হয়, জানো, মনে আছে তো? আর আদ্য স্বরটা চেঞ্জ হয়। জ এমন একটা প্রত্যয় যখন যুক্ত হয় কোন শব্দের শেষে, শেষে জ ফলা হয়, আর আদ্য স্বর প্রথম স্বরটা চেঞ্জ হয়। যেমন তোমাদের নিশ্চয় মনে আছে যে সরল যোগ জ,
সমান কি যে জটা জফলে বসবে, আদ্যস্বর কি আকার হবে, অ থাকলে আ হয়, এ থাকলে ওই হয়, বুঝতে পারছো? এরকম হয় আর কি আদ্যস্বর। আবার ধরো আমরা যদি বলি মধুর, মধুর যোগ জ সমান কি মাধুর্য, তাই না? এরকম। এখন জফলা যুক্ত হলে তাহলে ঐক্য না, ঐকমত্য, এটা যেতে এটা দিলে মানে ভুল, কিন্তু বলছে না এটা ভুল যদি না ধরতে চাই তাহলে কেন ধরবো না, বিবেচনা কেন করবো না অশুদ্ধ, এটা আমরা কি, এটা হলো ঐক্য, আমাদের ঐক্য, এটা একটা শব্দ, এটা এক যোগ জ, এক যোগ জ, তাকাও তাহলে জটা জফলায় বসেছে আর এটা ঐক্য, এই বানানটা তো ভুল না, ঐক্য। এই ঐক্যের মত, ঐক্যের যদি মত হয় বা মতের যদি ঐক্য হয় তাহলে আর ঐক্য না, তখন ঐক্যটা ঠিক আছে। মানে জটা যুক্ত করব কোথায়, আমি একের সাথে, এক যোগ জ, একমতের সাথে জ না, একমতের সাথে জ না, একের সাথে জ, ঐক্য। এবার ঐক্যের মত বা মতের ঐক্য, মতের ঐক্য, তার মানে সমস্যা দিত যখন হচ্ছে, আমার একটা শাখাওয়াত মগা আছে আমার লাইফে, মাঝে মাঝে সেই এই মগা ডিস্টার্ব করে, তো ও কেন স্যার তুই যদি জ প্রত্যয় দিস তাহলে একমত যোগ জ, একমত, আবার বলছি যদি আমি জ প্রত্যয় একমত এই শব্দের সাথে দেই তাহলে জ, তাহলে আর ঐক্য না, তখন ঐক্য মত, জ ফলাটা পিছনে বসবে জ হয়ে, আর আদ্য সাথে প্রথম শব্দ ওই হবে, তাহলে ঐক্য মত, এটা জ ফলা। কিন্তু আমি যদি আগে একটা শব্দ ঐক্য বানাই একের সাথে জ দিয়ে ঐক্য, তাহলে ভুল হবে কেন, এক এর সাথে জ দিয়ে আমি ঐক্য বানাবো। এবার মতের ঐক্য, মতের ঐক্য, তখন ঐক্য মত, তখন জফলা শেষে যাবে না, কারণ আমি তো ঐক্যের সাথে জফলা আগে লাগিয়ে নিয়েছি, ঐক্যের মত, সমস্যা, তাহলে এটা উত্তর হবে আসলে ক নাম্বার, মতের ঐক্য। এইভাবে সমস্যা দিতে ধরলে আর আপনি জফলা শেষে দিতে পারবেন না। বানান সংস্কারের উদ্দেশ্য ছিল বানানের বিকল্প বর্জন করা। একটা সময় হলো ওই যে বানান হাতি হাতি, বাড়ি বাড়ি, কেউ রস্বইকার দেয় কেউ দীর্ঘইকার দেয়, তোমরা নিশ্চয় জেনেছো যে একটা সময় ছিল এরকম যে আমরা কি কিছু বানান ছিল, খেয়াল করবেন একটা সময় আমাদের বিসিএস প্রশ্ন হতো, তোমরা দেখেছো কিনা যে কোন ক্ষেত্রে দুটি বানানই শুদ্ধ, হাতি হাতি, একটা সময় হাতি, আবার কি হাতি, আবার গাড়ি, আবার কি গাড়ি, আবার পাখি, আবার পাখি, আবার বাড়ি, আবার রস্বই দিলে লেখা যাবে, দীর্ঘই দিলে লেখা যাবে। তো এখন এটা করতে গিয়ে বিশৃঙ্খলা হলো যে কে যে ইচ্ছা মতো কি লেখে, মানে একই বানান একাধিক ভাবে লেখা যাবে এরকম একটা বিধান তৈরি হলো। তখন এটা যখন বিশৃঙ্খলা চরমে চলে গেল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর 1935 সালে অনুরোধ করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে যে বিশৃঙ্খলা দূর করেন, যে যার মতো লিখছে, কেউ রস্ব লিখছে, কেউ রস্য লিখছে, কেউ রস্য দীর্ঘ বধু, রস্য দিয়ে লিখছে, দীর্ঘ দিয়ে একটা সময় ছিল। তখন 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা কমিশন গঠন করে বানান ঠিক করে যে কি, যে না এটা এই একই বানান এত বহুবিধ বানান না, একটা নির্দিষ্ট করে যেন এই বানানটা একটা সবার একটা মতামতের ভিত্তিতে বানানটাকে কি করে একটা নির্দিষ্ট করে দেয়। তো বানান বিকল্প বানান বর্জন করা, এত বিকল্প না, একটা নির্দিষ্ট বানানকে ওনারা সিলেক্ট করে দিল যে এই বানানটা এইভাবে আমরা লিখবো, ঠিক আছে। অভিধানে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু কোথায় বসে, দেন অভিধান মানে হচ্ছে অভিধান তত্ত্ব, মানে হচ্ছে অভিধান তত্ত্ব, ওই যে ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব, তারপরে কি অভিধান তত্ত্ব। অভিধানে আসলে স্বরের পরে ব্যঞ্জন বর্ণ, কিন্তু এটা হওয়ার কথা, কিন্তু ব্যঞ্জন বর্ণের এই যে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটা কি অনুবর্ণ, অনুবর্ণ যারা ব্যঞ্জনের সবার আগে মানে স্বর বর্ণের পরে, ব্যঞ্জনের আগে মানে স্বরের পরে বসবে অভিধানে, এরা আসলে মানে অর্ধেক বর্ণ আর কি, বুঝতে পারছেন, এরা কি এরা অনুবর্ণ। এই অনুবর্ণগুলো ব্যঞ্জন, ব্যঞ্জনের যে অনুবর্ণ এরা ব্যঞ্জনের আগে বসে, মানে স্বরের শেষে আর ব্যঞ্জনের আগে। অভিধানে যখন আমরা শব্দ খুঁজবো তখন এদেরকে কি করতে হয়, ব্যঞ্জনের আগে ধরতে হয় কিন্তু স্বরবর্ণের পরে। তো বুঝতে পারছেন এটার উত্তর কি, উত্তর কি তাহলে স্বরবর্ণের শেষে। আচ্ছা, আরেকটি মগা মার্কা প্রশ্ন, যেটা আমার ভাষায় মগা মার্কা মানে
মানে কি বলবো আনযৌক্তিক আর কি প্রশ্ন। সেটা হচ্ছে পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? এরকম পূর্ববঙ্গীয় উচ্চারণ আঞ্চলিক উচ্চারণে কি ঘটে? এরকম স্মরণ দন্ত স তালবস্য হয়, ঠিক আছে, দন্ত স তো তালবস্য হয়, দন্ত স পূর্ববঙ্গীয় উচ্চারণে শুধু না, যে কোনো উচ্চারণে কি তালবস্য হয়। নয়ের উচ্চারণ দন্তান্ন হয়, এটাও ঠিক। মফলার উচ্চারণ ম হয় না, এটা হবে না। শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। স্মরণ, বুঝতে পারছেন? পূর্ববঙ্গীয় উচ্চারণে কি শুরুতে নাসিক্যের উচ্চারণ হয় না। ব্যঞ্জনের শেষে দিলে তো হবে না মরিয়ম, ব্যঞ্জনের শেষে না, অবস্থান ব্যঞ্জনের শেষে। অভিধানে এরা কি করে ব্যঞ্জনের আগে বসে, মানে স্বরের পরে। তো শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না, হওয়ার কথা নাসিক্য, কিন্তু পূর্ববঙ্গীয় উচ্চারণে হয় না। গড্ডলিকা প্রবাহে গড্ডল মানে ভেড়া শব্দার্থ আসে, এই প্রশ্নটি এর আগে এসেছিল। এই প্রশ্ন প্রথমে ডক্টর শহীদুল্লাহর আঞ্চলিক ভাষার অভিধান, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার কি একটা অভিধান আছে, আঞ্চলিক ভাষা অভিধান পড়বেন। জি, গড্ডলিকা প্রবাহে বাগধারার গড্ডল শব্দের অর্থ গড্ডল। গড্ডল শব্দের অর্থ কি? ভেড়া। ভেড়া, ভেড়া কি করে দেখেছেন? ওই বাঘের ভেড়া যেদিকে যায়, পরে গড্ডলিকা প্রবাহ স্রোতে গা ভাসানো, ভেড়ার দল। আলমগীর বলছে আমি আপনার উচ্চারণে আবৃত্তি ক্লাস করে স মেরে দিয়েছি। না, ওটা তো হয় সব ক্ষেত্রে, স স হয়, তারপর দন্তন্য মূর্ধন্য দন্তন্য হয়, হ্যাঁ সেটা তো নর্মাল নিয়ম। কিন্তু এই ক্ষেত্রে ওই পূর্ববঙ্গীয় যে উচ্চারণ, পূর্ববঙ্গীয়, সেখানে শুরুতে নাসিকের উচ্চারণটা হয় না। নর্মালি ম থাকলে নাসিকের উচ্চারণ হবে না, এটা চন্দ্রবিন্দুর উচ্চারণ বলেছি না, স্মরণ। চন্দ্রবিন্দু ম ফলাটা যখন উচ্চারণ হয় নাসিকার হয়, কিন্তু এই ক্ষেত্রে পূর্ববঙ্গ উচ্চারণে নর্মাল হবে স্মরণ, স্মরণ হবে না। গদ্দার মানে ভার এমন প্রীতি কবি প্রভু দেখি নাই শুনি, পরাণে পরাণ বান্ধা আপন আপনি, এটা কমন। চণ্ডীদাস, আমি বলেছিলাম যে চণ্ডীদাস আর বিদ্যাপতির পদ পড়বেন, গুরুত্বপূর্ণ পদগুলো। যখন বৈষ্ণব পদাবলী পড়ায় বারবার বলছে চণ্ডীদাস আর বিদ্যাপতি, এই চণ্ডীদাস আর বিদ্যাপতির গুরুত্বপূর্ণ লাইনগুলি পড়তে বলেছিলাম। বলেছিলাম কি একটু ভাবেন তো, দেখেন তো, চণ্ডীদাস আর বিদ্যাপতির গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়তে বলেছিলাম। এই যে দেখেন, এই যে তাকান চণ্ডীদাস, এই যে চণ্ডীদাসের দুটো পদ দেওয়া আছে, দুইটা পদ দেখছেন? তার মধ্যে যে দ্বিতীয় নম্বর পদটা দেখেন, এক নম্বর এটা বেশি কমন হয়ে গেছে বলে আর আসছে না। সই কেমন ধরবে, হিয়া আমারই বধূ আন বাড়ি যায়, আমারই আঙ্গিনা দেয়া, এটা এসে একটু বেশি কমন হয়ে গেছে। এবার 2 নম্বর থেকে দিয়েছে এমন প্রীতি প্রভু দেখি নাই শুনি, দেখছেন? এই যে এসছে লাইন এসছে, এই যে চণ্ডীদাস। চণ্ডীদাস আর জ্ঞানদাস, এই যে আসে জ্ঞানদাস, সুখের লাগে ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, হ্যাঁ রূপ লাগে আখি ঝুরে গুণে মন ভর, আসে যে চণ্ডীদাস আর জ্ঞানদাস। বলেছি বারবার, বলেছি যাদের পড়িয়েছি, যারা কোর্স করেছেন, যারা দেখবেন, বলেছি বারবার। এই যে চণ্ডীদাসের দুটো মাত্র পদ দিয়েছে, তার দ্বিতীয় পদ এমন প্রীতি প্রভু দেখি নাই শুনি, পরাণে পরাণ বান্ধা আপন আপনি, দুহু করে দুহু কাঁদো বিচ্ছেদ ভাবিয়া, আর তিল না দেখলে যায় যে মরিয়া। এমনই প্রেম, হ্যাঁ, ধরে রেখেও কাঁদছে কেন, যে কখন না জানি বিচ্ছেদ ঘটে যায়। চণ্ডীদাসের না, বানান সংস্কারের উদ্দেশ্য ছিল না। সংস্কারের মূল উদ্দেশ্য ছিল, সংস্কারটা কি? সংস্কার হচ্ছে যে যেটা একাধিক বানান, একই বানান একাধিক হয়েছে, সেটা একটা বানানের শৃঙ্খলা ফিরিয়ে আনা। ওনারা বলেছেন যেটা উদ্দেশ্য যে বানানের একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা। এই শৃঙ্খলা ফিরিয়ে আনা বলতে এই কথাটাকে বুঝিয়েছে, ওটা ওরা বোঝেনি। আবার বলছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার উদ্দেশ্য ছিল, আরে বানান বিধান তো আগেই ছিল। এই সংস্কারের উদ্দেশ্য হলো বানানের যে এই যে একটা জগা খিচুড়ি অবস্থা, সেটাকে কি করা, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। জি, আমি আগে তো দিয়ে রেখেছিলাম আলমগীর হোসেন, কিন্তু আপনারা তো পড়েন না বলেন। জি প্রিয় শিক্ষার্থীরা, তো চণ্ডীদাসের লেখা
ফটিউল আলম কাদের পদে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। দু একটা বইয়ের ক্ষেত্রে একটু হেল্প নিয়েছেন, যেমন একটা গ্রন্থ আছে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, কিন্তু সব গ্রন্থ না, কিছু বই ইংরেজি থেকে বাংলা করা, দু একটা বই সংস্কৃত থেকে অনুবাদ, কিছু কিছু আংশিক, কিন্তু মূলত এগুলো পণ্ডিতদের কি মৌলিক গ্রন্থ। আবার একেবারে মৌলিক না, কিন্তু এর মধ্যে উত্তর দিতে হলে আমরা মৌলিকটা নেওয়াই বেশি ভালো হবে। আবার বলছি কিছু কিছু ক্ষেত্রে, যেমন ওরিয়েন্টাল ফেবুলিস্ট, ওরিয়েন্টাল ফেবুলিস্ট নামে একটা বই ছিল, ওরিয়েন্টাল ফেবুলিস্ট, তারিণীচরণ মিত্রের লেখা, তারিণীচরণ মিত্র ফটিউল আলম কাদের পণ্ডিত, তার লেখা ওরিয়েন্টাল ফেবুলিস্ট, এটা ইংরেজি থেকে অনুবাদ করা। হ্যাঁ, আবার দু একটা একটু কি সংস্কৃত থেকে একটা আংশিক কিছুটা নেওয়া ছিল, বিশেষ করে হিতোপদেশ এই টাইপের ব্যাপারগুলো, কিন্তু পুরোপুরি অনুবাদ না, অনেকটা মৌলিক রচনার মতো আমরা ধরছি। রূপ রীতি, রূপ থেকে প্রশ্ন হবে একটা বলেছিলাম, রূপ ওই যে নন্দন তত্ত্ব, রূপ, রূপ মানে এটা কি উপন্যাস নাকি নাটক না প্রশ্নের নাম রূপ। তাহলে বলছে সাহিত্য রূপ রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম। দেখেন তো, দিবারাত্রির কাব্য শেষের কবিতা কি জানেন? শেষের কবিতা কি? উপন্যাস। দিবারাত্রির কাব্য উপন্যাস, কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নদী ও নারী, হুমায়ুন কবিরের লেখা উপন্যাস, হুমায়ুন কবিরের লেখা নদী ও নারী। তাহলে এই তিনটে উপন্যাসের বাংলার কাব্য হচ্ছে প্রবন্ধ। তাহলে রূপ রীতির বিচারে কোনটি ব্যতিক্রম? রূপ রীতির বিচার মানে তিনটা এক জাতীয়, একটা আলাদা। রূপ মানে কাঠামো, কাঠামো, তাহলে তিনটা উপন্যাস একটা প্রবন্ধ, কিংবা হয়তো তিনটে উপন্যাসের কাব্য দিতে পারতো, কিংবা তিনটা কাব্য একটা নাটক দিতে পারতো। রূপের দিক থেকে কোনটি ব্যতিক্রম মানে চারটা অপশনের মধ্যে তিনটা এক রূপের, এক স্টাইলের, আর একটা কি অন্য স্টাইলের। তাহলে এখানে উত্তর হবে বাংলা কাব্য। বিরাট গৌরসাগর হাট, এটা তো অপপ্রয়োগ, অপপ্রয়োগ। কিন্তু এরা প্রশ্ন করছে যে ক্রিটিক্যাল যে প্রশ্নটা হচ্ছে আর কি, দুই চারটা প্রশ্ন, যে ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? সবাই আমার ব্যানারে তো লিখছে, অহরহ ব্যানার লিখছে বিরাট গৌরসাগরের হাট, তো এটা তো অপপ্রয়োগ। কিন্তু এখানে প্রশ্নটা করছে যে কেন এটাকে অপপ্রয়োগ, মানে আমরা বলছি না, সবাই কেন ব্যবহার করছি? এটা বহুল ব্যবহারের, এটা প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছে, বহুল ব্যবহারে এটা প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছে। এত সবাই এত ব্যবহার করছে, করে করে কি এটা কি হয়েছে? এটার অপপ্রয়োগ হিসেবে নাই, মানে সবাই ব্যবহার করে করে এটাকে অনেকটা শুদ্ধ করে দিয়েছে, আমরা মনে করছি এটা যেন ঠিক। বহুল ব্যবহারের ফলে, বহুল ব্যবহার, সবাই যদি এটাই ব্যবহার করে, বিরাট গরু ছাগলের হাট, হ্যাঁ ভাই কাটাখালি বিরাট গরু ছাগলের হাট, এই বিরাট গরু ছাগলের হাট, এটি তো অশুদ্ধ, অপপ্রয়োগ। পোস্ট করছে, এটা ব্যানারে যে লেখা থাকে তা আমরা অশুদ্ধ বলে প্রতিবাদ করি না কেন, বলি না কেন, বা এটা নিষেধ করি না কেন, মেনে নিচ্ছি কেন? এটা বহুল ব্যবহারে এটা প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছে, অশুদ্ধতা হারিয়ে এটা অনেকটা যেন শুদ্ধের মতো হয়ে গেছে। অজর, অজর, অজর মানে জরাহীন, জরাহীন রোগহীন, আর এর বিপরীত কি? ব্যাধিগ্রস্ত। অজর মানে জরাহীন, যার জরা নাই, ব্যাধি নাই, হ্যাঁ ক্ষয় নাই, সে হলো অজর। অমর, অক্ষয়, অব্যয়, আর এর বিপরীত কি? ব্যাধিগ্রস্ত, জরাগ্রস্ত জীব। ব্যাং একাক্ষর শব্দ, ব্যাং, চ্যাং, ল্যাং, ঠ্যাং, বুঝতে পারলেন? কিন্তু যদি ব্যাঙ্গের লেখেন, ব্যাঙ্গমা লেখেন, হ্যাঁ বুঝতে পারলেন, ঢ্যাঙ্গা লেখেন, সেই ক্ষেত্রে আবার উ দিলেও লেখা যাবে, অনুস্বার দিলেও। একাক্ষর শব্দ, একাক্ষর শব্দ বলে এটা আমরা অনুস্বার দিয়ে লিখবো, একাক্ষর শব্দে অনুস্বার দিয়ে লিখতে হয় শেষে আর কি। উ আর অনুস্বারের মধ্যে অনুস্বারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারে না, এটা অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি, অর্থ অনুযায়ী এখানে কৌতুক করার কৌতূহল এটি হবে না আর কি, ত্রুটিপূর্ণ হয়েছে, অর্থের সাথে এই শব্দের প্রয়োগটা কি যথাযথ হয়নি। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য মানে অহরহ, প্রতিনিয়তই, নিত্য তোমায় সরি, নিত্য মানে প্রতিনিয়ত, সর্বদা, অহরহ। নিত্য তুমি হে, হ্যাঁ কি সুখে দুঃখে অনিবার, হ্যাঁ অহরহ, নিত্য। বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী শব্দ অবস্থান করে, মনে আছে? কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া। তাহলে বাক্যে শব্দগুলো বসবে
কর্তার ক্রিয়ার এই সিস্টেম অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী, কর্তা এবং ক্রিয়ার পদবিন্যাস ঠিক হয়েছে কর্তা কর্ম ক্রিয়া। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান জামিল চৌধুরী। আধুনিক বাংলা অভিধান সংকলন করেছেন, সম্পাদনা করেছেন অধ্যাপক জামিল চৌধুরী। হ্যাঁ, প্রশ্ন দেখার পর কোথায় এসে পড়লে এটা মনে হয়েছে ঠিক আছে, কিন্তু 35টার মধ্যে 20টা প্রশ্ন কি তোমার পারার মতো ছিল না? 15টা প্রশ্ন পারার মতো না, আমি ধরে নিচ্ছি, ধরে যদি নেই 15টা পারার মতো ছিল না। আমি 20টা প্রশ্ন যদি তোমাকে এখন আমি প্রশ্ন করি, এবার আমি তোমাকে প্রশ্ন করি যদি এটা ধরো যে তুমি মানে এটা চাঁদের অমাবস্যা এই উপন্যাসটার জীবন দর্শন অস্তিত্ববাদ, এটা তোমার জানা উচিত। অস্তিত্ববাদ, এই সৈয়দ ওয়ালিউল্লাহ অস্তিত্ববাদের জনক, এটা তো জানো, আমি পড়িয়েছি, বা তুমি জানি না, তুমি জানো এটা তোমার ব্যর্থতা। সৈয়দ ওয়ালিউল্লাহ অস্তিত্ববাদের জনক, অস্তিত্ববাদ, এই অস্তিত্ববাদের ধারায় তিনি জনক। অস্তিত্ববাদ, চাঁদ, লাল সালু, চাঁদের অমাবস্যা, অস্তিত্ববাদ, এটা তো পারা উচিত। আচ্ছা, তুমি ধরো এই যে প্রভাত ফেরির মিছিল যাবে আল মাহমুদ, আল মাহমুদ সম্পর্কে পড়তে বলেছে, আমি বলে দিয়েছি বারবার। আল মাহমুদ, এই যে ফারুক আহমেদ, হরফের ছাড়া, ঠিক আছে। রক্তকরবীর বিষয়বস্তুটা জানা উচিত, পুঁজিবাদ, বিশেষ করে রবীন্দ্রনাথের রক্তকরবী, রবীন্দ্রনাথের হচ্ছে বিসর্জন, বিখ্যাত 2-3টা নাটক সম্পর্কে একটু জানলে ভালো। মীর মোশাররফ, তুমি এটা জানবা না? মীর মোশাররফের স্ত্রীর নাম ক্লাসে আলোচনা করেছি, পড়ে দিয়েছি। আজিজুন নেহার, বীর কুলসুম, তুমি ক্লাস করো না? পড়ো না? ক্লাস করিয়েছি। মীর মোশাররফের প্রথম স্ত্রী আজিজুন নেহার, দ্বিতীয় স্ত্রী বীর কুলসুম। তাহলে যখন এখানে হচ্ছে প্রথম স্ত্রী বীর কুলসুম, তো এই তথ্য সঠিক না, এটা তোমার জানা নাই কেন? মৃত্যুর পর প্রকাশিত কাব্য জীবন দাস, তালিকায় জীবন দাস দিয়েছিলাম, আমি যে তালিকাটা দিয়েছি কয়েকজন লেখক, তার মধ্যে জীবন দাস দিয়েছিলাম কিনা? দিয়েছিলাম। জীবন দাসের এই যে রূপসী বাংলা কত সালে? 1957 সালে। তাহলে 54 সালে মারা গেছে, 57 সালে মৃত্যুর পরে। তুমি অধম তাই বলো তো একেবারে কমন, অতি কমন। আমি বলছি প্রশ্ন 5-7টা প্রশ্ন খুবই খারাপ হয়েছে, আমি নিজের সমালোচনা করেছি শুরুতেই, এটা করা উচিত হয় না, আমি বলেছি, প্রতিবাদ করেছি তীব্র। কিন্তু তুমি এই প্রশ্ন কি পারবে না? তুমি কপাল কুণ্ডলা পড়ো নাই, এটা তো পিএসসি মানবে না। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস, এত বিখ্যাত একটা কপাল কুণ্ডলা, কিন্তু প্রায় প্রতি বছর প্রশ্ন হয়। প্রদীপ নিভিয়া গেল প্রশ্ন হয়, পথিক তুমি পথ হারাইছো প্রশ্ন হয়, কত সালে কপাল কুণ্ডলা প্রশ্ন হয়, নায়কের নাম কি, নবকুমার নায়িকার নাম কি, কপাল কুণ্ডলা প্রশ্ন হয়, মতি বিবি থেকে প্রশ্ন হয়। তো তুমি এটা পারো না, এটা তো তোমার ব্যর্থতা। লুই ভনয় গুরু পুছিয়া জানো চর্যাপদের প্রথম, চর্যার প্রথম মানে 4টা লাইন, চর্যার গুরুত্বপূর্ণ কয়েকটি লাইন। 1 নম্বর চর্যা, 28 চর্যা, 50তম চর্যা, 2 নম্বর 1, 2, 2। গতবারও তো প্রশ্ন হয়েছিল 2 থেকে। রুক্ষের তেন্তলি কুম্ভীরে খায়, গতবার না তার আগে রুক্ষের তেন্তলি, 2 নম্বর চর্যাতে রুক্ষের তেন্তলি কুম্ভীরে খায়। গতবার তো গোটা চর্যার লাইন এসেছিল পুরো মানে, আর এবারে একটা শব্দ, তো এটা তো আসবে, প্রতিবারই আসছে। বিখ্যাত পদাংশগুলি পড়তে হবে যে বাবা, পড়তে হবে তো। তুমি 1 নম্বর চর্যা, 2 নম্বর চর্যা, 28 নম্বর চর্যা, 50 নম্বর চর্যা মুখস্থ করে ফেলতে হবে। চর্যার কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন। ভনয় বলে কাব্যের অংশ নয় কোনটি? এটা তুমি পারো না, এটা আমি কেন মানবো বলো? আমি আর তোমার 35টা পারতে হবে না, তোমার 32টা পারতে হবে না, 30টাও না, তুমি 25টা পারো, তাই তো হবে। তোমাকে তো 200-র মধ্যে 200 পেতে হবে না বাবা, 180 পেতে হবে না, 160 পেতে হবে না, এই প্রশ্নে 120 পাইতে হবে না, তুমি 100 পাইলে হবে। তো তুমি 100 পাবা না কেন, বুঝাও। কোনটি খণ্ড নয় তুমি কেন পারছো না? বিবৃত, এই যে আমি যে পই পই করে যে আ করে বোঝাইছি, গাধা, বোঝাইছি না বোঝাইনি বল? এই যে এই যে বিবৃত, আর এই না এই বোঝাইছি, তুই বুঝিস না, তো আমি করব কি? বুঝিস আর মনে থাকে না, তো তুই মনে রাখার জন্য খাজা বাবার কাছে গিয়ে পানি পড়া খা। এই প্রশ্ন তো তোমার জীবনে কোনোদিন ভুলার কথা। আমি যে ক্লাস করিয়েছি সংবৃত বিবৃতের জিন্দেগিতে দুনিয়া উল্টায় গেলেও তোমার সংবৃত বিবৃতি ভুল হওয়ার কথা না। হ্যাঁ, 39 ম্যানুয়াল দাসুন স্যার, এটা তুমি পারো না, বাদ দাও, নাই, মাথা নষ্ট করার কিছু নাই, বাদ, আমি পারবো না, উত্তর দিব না। সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, পড়ার থেকে পারা উচিত, এরকম প্রশ্ন বলেছি তো হয়। নজরুলের বাজে আপ্ত হয়নি, এটা তুমি পারো না, এটা হবে?
বলো বাজেয়াপ্ত হয়নি, কেন পারবে না? বাজেয়াপ্তের তালিকা তোমার পড়তে হবে না? নজরুলের বাজেয়াপ্ত এই গ্রন্থের তালিকা তোমার পড়তে হবে। নজরুলের কোন কোন গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছে এটা তো তোমাকে পড়তে হবে। এই যে দেখো নজরুলের বাজেয়াপ্ত তালিকা সব বইতে দেওয়া আছে, দেখো নজরুলের বাজেয়াপ্ত গ্রন্থের তালিকা। কই গেল রে? এই যে কই গেল তালিকাটা আছে, দেখছো খুঁজে পাচ্ছি না। নজরুলের নিষিদ্ধ গ্রন্থ, এই যে নিষিদ্ধ বাজেয়াপ্ত, এই যে দেখো এই যে নিষিদ্ধ, এই যে দেখো এই যে নিষিদ্ধ, নজরুলের নিষিদ্ধ। নজরুল এত বারবার করে বললাম নজরুল থেকে প্রশ্ন হবেই, হবেই বলেছি, হবেই। আবার বলছি, আমি 3-4 দিন আগেও লাইভে এসে বারবার সতর্ক করেছি নজরুল থেকে প্রশ্ন হবেই। তো নজরুলের কোন গ্রন্থের জন্য কারারুদ্ধ হতে হয়, কোন কবিতা লেখার জন্য, তাই না? তারপরে কোনটা নিষিদ্ধ গ্রন্থ, এই যে নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী, বিশ্বের বাসী, এই যে দেখেন এই যে নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী, বিশ্বের বাসী, ভাঙার গান, কুলশিখা, চন্দ্রবিন্দু, এর মধ্যে অগ্নিবীণা আছে। তাহলে কোনটি নিষিদ্ধ হয়নি? তো নিষিদ্ধ হয়নি, এর মধ্যে অগ্নিবীণা তো নিষিদ্ধ তালিকায় নাই। তা আপনি পাচ্ছেন না, এই দোষ কেন আপনি প্রশ্নের দিবেন বলেন? এই দোষ প্রশ্নের কেন দিবেন? হ্যাঁ, প্রশ্নের দোষ আছে 4টা 5টা 7টা 8টা প্রশ্ন কঠিন হয়েছে, আপনি পারেন নাই, কোনো সমস্যা নাই। 120 কাটমার্কস না হয়ে এর জন্য তো এবার কাটমার্কস হবে 90, আপনি 90 টিকবেন। আপনি 40 ভাগ প্রশ্নের উত্তর পাবেন না, হ্যাঁ আপনার তো 80 ভাগ পারতে হবে না, 40 ভাগ, 40, 10টার মধ্যে 4টা প্রশ্নের উত্তর পাবেন, 20টার মধ্যে 8টা প্রশ্নের উত্তর পাবেন, 30টার মধ্যে আপনি 10-12টা প্রশ্নের উত্তর পারতে হবে আপনাকে, 35টা তো আপনি পারার দরকার নাই। তাহলে বলেন কবর কবিতা কোন কাব্যের? এটাকে পাগলও পারবে, পাগল একটা যে টুয়ে পড়ে, জসীমউদ্দিনের একটা প্রশ্ন যদি কেউ পড়ে, জসীমউদ্দিনের একটা, তাহলে এটা পারতে হবে। জসীমউদ্দিনের যদি কেউ একটা প্রশ্ন পড়ে, তাহলে এই প্রশ্নটা যে কবর কবিতা কোন কাব্যের, চিল্লায় কোন ঠিক না ঠিক? জসীমউদ্দিনের কেউ যদি একটা কবিতা পড়ে, তাহলে এই কবিতাটা পড়তে হবে। বুঝতে পারছো? এই যে দেখো এই যে পই পই করে, তো এটা তো কমন, তো তুমি আনকমন গুলো শুধু খুঁজতেছো, যে গাল দিচ্ছ। তো কমন, এই যে কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, একবারে একবারে হাঁস করছে প্রশ্ন। তাকাও একটু, দেখতে পাচ্ছ এই যে কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত। এমনকি কবর কবিতা চরণ কয়টা, তাই যে আছে, এত বিখ্যাত কবিতা কবর, এত বিখ্যাত। নজরুলের যেমন বিদ্রোহী, আর জসীমউদ্দিনের কি কবর। তাহলে কবর কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? রাখালি। তো এটা এই প্রশ্ন তুমি পারো না, তুমি প্রশ্ন দেখে অজ্ঞান হয়ে গেছো, এটা তো আমি বিশ্বাস। হ্যাঁ আবার বলছি, প্রশ্ন যে মনোরদ আসম সাহ অভিধান প্রকাশের আগে কত বছর, এটা দেখে আমি তো অজ্ঞান হয়েছি একটা প্রশ্ন দেখে, কিন্তু একটা প্রশ্নের জন্য তো আমি বাকি 35টা অজ্ঞান হব না, হব? গৌড় প্রাকৃত, গৌড় অঞ্চলের মুখের ভাষা, গ্লোসারি, হয়তো পরিভাষা একটু কঠিন, পারো নাই, কিন্তু পারিভাষিক শব্দ তো কিছু জিনিস পড়তে হবে, বাগধারা, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, মেমোরাইজিং টপিক গুলো